বাবা। জাতিন বাবু, তিনিই তো আমাদের খবরটা দিয়েছিলেন। আর সব গেল। প্রেতাত্মা বলে কিছু আছে নাকি? আকাশের এই প্রশ্নের উত্তর দিতে যতীন কাকা এক মুহূর্তেও দেরি করলেন না। তিনি উত্তেজিত হয়ে বললেন, আছে মানে? কি যে বলো তুমি আকাশ! জানো, আমি নিজের চোখে কতবার ওদের ছায়া দেখেছি। আরে সে জন্যই তো তোমাকে বারণ করছি, এত রাতে ওই দিঘির পাড়ের রাস্তা দিয়ে আর যেও না। আজকের রাতটা না হয় আমাদের এখানেই থেকে যাও, কাল সকালে চলে যাবে। কিন্তু যতীন কাকার কথায় আকাশ তেমন কাম দিল না। বাড়িতে তার ছোট মেয়েটার গাটা গরম দেখে এসেছিল। যদি রাতে জ্বর বাড়ে, তার স্ত্রী একা সামলাতে পারবে না। বাড়ি ফিরে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে বলে সে মনে করল। যত জরুরি কাজই থাকুক, আকাশ সাধারণত রাতে বাইরে থাকে না। বাড়িতে সেই একমাত্র পুরুষ মানুষ, তাই চিন্তাটা একটু বেশি। প্রতিবেশীরা যে বিপদে আপদে আসবে না তা নয়, কিন্তু তার নিজের মনটা যে মানছে না। আসলে যতীন কাকা আকাশের প্রয়াত বাবার খুব কাছের বন্ধু ছিলেন। বাবা চলে যাবার পর থেকে তিনি আকাশকে ছেলের মতন দেখেন, তাই তার কোনো অনুরোধ ফেলতে কষ্ট হয়। কাকার বাড়িতে প্রতি বছর খুব ধুমধাম করে শ্যামা পূজা হয়। সেই উপলক্ষেই আকাশের এখানে আসা। পূজা অর্চনা দেখতে দেখতে আর শেষে প্রসাদ খেতে খেতে অনেক রাত হয়ে গেল। সবাই মিলে নানা রকম গল্পে মেতেছিল। তখনই কেউ একজন অশরীরী আত্মার গল্প জুড়ে দিল। যতীন কাকাও সেই আলোচনায় যোগ দিয়ে খুব বিশ্বাস নিয়ে তার অভিজ্ঞতার কথা বলতে শুরু করলেন। আকাশ বেশ অবাক হল, কারণ যতীন কাকা ভূতে ভয় পান বলে তার জানা ছিল না। যাই হোক, সবার বারণ উপেক্ষা করে আকাশ বাড়ির পথ ধরল। মনে মনে ঠাকুরকে স্মরণ করল সে। ভূতের ভয় সে করে না, তবে এতগুলো ভয়ের গল্প শোনার পর গাটা একটু ছমছম করবে, সেটাই স্বাভাবিক। তাদের আর পাশের গ্রামের মাঝখানে বিশাল এক বিল, আর বিলের এক কোণে একটা মস্ত বড় শ্মশান দিঘি। দিঘির পাশেই দুই গ্রামের কমন শ্মশান ঘাট। রাত বাড়লে এদিকে কেউ ঘেঁষে না, সবাই একটু ঘুর পথে পাকা রাস্তা দিয়ে যাতায়াত করে। সময় বেশি লাগলেও ওটাই নিরাপদ। কিন্তু আকাশ কেন যে এই সংক্ষিপ্ত পথটা বেছে নিল কে জানে। তখন তো সে ভাবেনি যে তারও ভয় লাগতে পারে। নিজেকে বরাবরই খুব সাহসী ভাবত সে। বয়স বাড়লে যে সাহস কমে, আজ তা হাড়ে হাড়ে টের পাচ্ছিল। কিছুটা পথ আসার পরেই ভয়টা জাঁকিয়ে বসল। ভীষণভাবে মনে হতে লাগলো, কেন যে এই পথে এলো সে। সাইকেলের প্যাডেল চালানো যেন অসম্ভব ভারী লাগছে। কয়েক মিনিটের রাস্তা আর ফোরাতেই চায় না। অমাবস্যার রাত, আকাশ জুড়ে ঘুট ঘুটে অন্ধকার, ভরসা শুধু হাতের জোরালো টর্চ লাইট। হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা পাখি ডানা ঝাপটে উড়ে গেল। কি বিশ্রী তীক্ষ্ণতার ডাক! ভয়টা আরও বাড়িয়ে দিল। ঝিঝি পোকার একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। মন শক্ত করে আকাশ সাইকেল চালিয়ে এগিয়ে চলল। তার ছোটবেলার কথা মনে পড়ছিল। বাবা বেঁচে থাকতে একবার এমনই এক গভীর রাতে এই রাস্তা দিয়ে হেঁটেছিল সে, তবে একা নয়, বাবার হাত ধরে। পাশের গ্রামে মেলা দেখতে গিয়েছিল। ফিরতে প্রায় মাঝরাত হয়ে গিয়েছিল। বাবা এসবে একদম বিশ্বাস করতেন না, তাই আকাশের মনেও কোনোদিন ভয় বাসা বাঁধেনি। কিন্তু আজকের পরিস্থিতি একদম আলাদা। ভূতের গল্পগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। আর ঠিক তখনই বিপদের উপর বিপদ যাকে বলে, তার সাইকেলের চেনটা পড়ে গেল। এক হাতে টর্চ ধরে চেন লাগানোর জন্য বসতে হলো। হঠাৎ কাছাকাছি কোথাও একটা কুকুর ডেকে উঠল। কি ভয়ঙ্কর সেই ডাক! ভয়ে আকাশের গলা শুকিয়ে কাঠ। তার চোখ দুটো বারবার শ্মশানের দিকে চলে যাচ্ছিল। হঠাৎ সে দেখল শ্মশানের দিক থেকে হালকা ধোঁয়া উঠছে। পরিষ্কার দেখতে পেল, চোখের ভুল নয়। তাহলে কি আজ রাতে কাউকে দাহ করা হয়েছে? কিন্তু কোনো লোকজন তো চোখে পড়ছে না। কোনো রকমে চেনটা লাগিয়ে প্যাডেলে পা দিল আকাশ। শরীরটা ঘেমে একাকার। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে। সাইকেল চালিয়ে একটু এগোতেই কিছু অস্পষ্ট কথাবার্তার শব্দ তার কানে এলো। পুকুরের দিকে তাকিয়ে সে দেখল আবছা আলোর মতো কয়েকটা ছায়ামূর্তি নড়াচড়া করছে। তাহলে সত্যি কেউ মারা গেছেন। কৌতূহলবশত সে সেদিকেই সাইকেল নিয়ে এগিয়ে গেল।
কাছাকাছি এসে আকাশ বুঝল কিছু একটা গোলমাল চলছে। ৩-৪ জন লোকের চাপা গলার আওয়াজ শুনতে পাচ্ছিল সে, কিন্তু তারা ফিসফিস করে কথা বলছে, তাই কিছুই বোঝা যাচ্ছে না। বিপদ আজ করতে পেরে সে সাইকেলটা দাঁড় করিয়ে পায়ে হেঁটে এগোতে লাগল। লোকগুলো কিছু একটা নিয়ে তর্ক করছে। তাদের সামনে মাটিতে অল্প আগুন জ্বলছে, যার ধোঁয়ায় সে দূর থেকে দেখেছিল। আকাশ ভাবছিল একবার ডাকবে কিনা। ঠিক তখনই কেউ একজন পেছন থেকে তাকে টেনে হিঁচড়ে ঝোপের আড়ালে নিয়ে গেল। ভয়ে সে জমে গেল, মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। শুধু বড় বড় চোখে দেখল যতীন কাকা তার হাত ধরে আছেন, তার মুখে আঙুল, আকাশকে চুপ থাকতে ইশারা করছেন। তিনি আকাশের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, ওরা দাগি আসামি আকাশ। পাশের গ্রামের এক মন্দিরে আজ রাতে ডাকাতি হয়েছে, সেই লুটের মাল নিয়েই ওদের ঝগড়া চলছে। আকাশ অবাক হয়ে বলল, কিন্তু কাকু, তুমি এখানে কিভাবে এলে? তিনি বললেন, আমার খুব চিন্তা হচ্ছিল তোর জন্য। তুই একা একা এই রাস্তায় গেলি, তাই পিছু পিছু এলাম। ভালোই করেছি, নইলে আজ তোর বড় বিপদ ছিল। ওরা চোর ডাকাত, ওদের কাছে প্রাণের কোনো মায়া নেই। তারা খুব সাবধানে পিছিয়ে আসতে লাগলো। আকাশ জিজ্ঞেস করল, তুমি কি করে জানলে ওরা ডাকাত? আমাকে তো জানতেই হবে বাবা, না জানলে যে তোর সর্বনাশ হয়ে যেত। ওরা যদি তোকে দেখে ফেলতো তাহলে প্রমাণ লোপাট করার জন্য খুব খারাপ কিছু করতেও দ্বিধা করত না। আকাশের সারা শরীর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তাহলে পুলিশে খবর দিলে হয় না? ওরা ধরা পড়বে আর মন্দিরের জিনিসও উদ্ধার হবে। আকাশের কথা শুনে যতীন কাকা কেমন যেন চুপ করে গেলেন। তারা যখন প্রায় পাকা রাস্তায় উঠে এসেছে তখন তিনি আকাশের মাথায় হাত বুলিয়ে বললেন, যাও বাবা, আর কোনো ভয় নেই। খুব বড় বিপদ থেকে বেঁচে গেলে, বাকি রাস্তাটা সাবধানে চলে যাও। আকাশ বলল, কিন্তু তুমি একা আবার ওই রাস্তায় ফিরবে না। আজ রাতটা আমাদের বাড়ি চলো। কাকা কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন। আকাশের মনটা কু ডাকতে শুরু করল। কাকার জন্য খুব চিন্তা হচ্ছিল। বাড়ি ফিরে আকাশ দেখল মেয়ের জ্বরটা কমেছে। সারা রাতের উদ্বেগের পর যখন সকালে একটু ঘুমিয়েছে তখন দরজায় ধাক্কার শব্দে তার ঘুম ভেঙে গেল। দরজা খুলে সে দেখল গ্রামের প্রহরী হরিপদদা দাঁড়িয়ে। আকাশ, সর্বনাশ হয়ে গেছে। পাশের গ্রামের মন্দিরের পুরোহিতকে কাল রাতে খুন করে দিঘির পাড়ে ফেলে রেখে গেছে। আকাশের পায়ের নিচের মাটি যেন সরে গেল। পুরোহিত খুন! সে ছুটে ঘটনাস্থলে গেল। দিঘির পাড়ে লোকে লড়ান্ন, পুলিশ এসেছে। সে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে যা দেখল তাতে তার শরীর হিম হয়ে গেল। পুরোহিতের নিথর দেহটা পড়ে আছে। পুলিশ সবাইকে জিজ্ঞাসাবাদ করছিল। আকাশ ইন্সপেক্টরকে বলল, স্যার, আমি কাল রাতে এখানে কয়েকজনকে দেখেছিলাম। যতীন কাটু আমাকে বলেছিলেন ওরা মন্দিরের চোর। যতীনবাবু? তিনি তো আমাদের খবরটা দিয়েছিলেন, কিন্তু তিনি বললেন তিনি কিছু দেখেননি, শুধু মন্দিরের দিক থেকে চেঁচামেচি শুনেছেন। আকাশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যতীন কাকু মিথ্যে বলেছেন? কেন? ঠিক তখনই মন্দিরের প্রধান ট্রাস্টি অবিনাশবাবু কান্নায় ভেঙে পড়লেন। আমার সব গেল। মন্দিরের রাধাকৃষ্ণর প্রাচীন কোষ্ঠীপাথরের মূর্তিটা, ওটা ওরা নিয়ে গেছে। আকাশের মাথায় সব কিছু পরিষ্কার হতে শুরু করল। যতীন কাকার বাড়িতে শ্যামা পূজা, তার ভূতের গল্প বলে আকাশকে আটকানোর চেষ্টা, পুলিশকে ফোন করতে তার অনীহা, সব কিছুই ছিল এক নিপুণ ষড়যন্ত্রের অংশ। পুলিশ কয়েক ঘন্টার মধ্যেই তদন্ত করে যা বের করল তা ছিল ভয়ঙ্কর। যতীন কাকুই ছিলেন এই মূর্তি পাচার চক্রের মূল হোতা। তিনি বাড়িতে পূজার আয়োজন করেছিলেন যাতে সবার মনোযোগ অন্যদিকে থাকে, আর সেই সুযোগে তার সঙ্গীরা পুরোহিতকে খুন করে মূর্তিটা সরাতে পারে। দিঘির পাড়ে তাদের দেখা করার কথা ছিল। আকাশ সেখানে পৌঁছে যাওয়ায় তাদের পরিকল্পনা ভেতে যাওয়ার উপক্রম হয়। যতীন কাকা তাকে সরিয়ে দিয়েছিলেন যাতে সে তাদের চিনে ফেলতে না পারে। পরে তিনি পুলিশকে ফোন করে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন, কিন্তু তার শেষ রক্ষা হলো না। তার দলেরই একজন লোভে পড়ে পুলিশের কাছে সব স্বীকার করে বসে। আকাশ স্তব্ধ হয়ে গেল। যে মানুষটাকে সে বাবার মতো শ্রদ্ধা করত, তিনি এমন এক ভয়ঙ্কর অপরাধী। তার স্নেহ, তার চিন্তা, সব কিছুই ছিল এক নিপুণ অভিনয়। বাড়ি ফিরে এলো আকাশ একরাশ শূন্যতা আর অবিশ্বাস নিয়ে। নিশুতি রাতের ভয়টা কেটে গিয়েছিল, কিন্তু মানুষের মনের ভেতরের অন্ধকারের ভয়টা সারা জীবনের জন্য রয়ে গেল।